যন্তর মন্তরে ককরোচদের বিক্ষোভে ভয়াবহ নাশকতার ছক। পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনা করেছিল পাক জঙ্গিরা। পাঞ্জাবে ধৃত আইএসআই মডিউলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পুলিশের হাতে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, নয়াদিল্লির প্রতিনিধি। রাজীব, যদি এই পরিকল্পনা সফল হতো তাহলে কি হতো ভাবতে পারছো? কি তথ্য আছে? দেখো, অত্যন্ত বড় এই ঘটনা বা তথ্য সামনে আসছে, যেখানে একটা বড় সড়ো চক্রান্তের কথা সামনে আসছে। এর আগেই তোমার মনে থাকবে দিল্লি পুলিশ 400 জনের কথা বলেছিল, যেখানে 400 জন অপরাধী তারা এই যন্তর মন্তর এলাকায় ঘোরাফেরা করেছেন। তাদের ফেস স্ক্যান করে তাদের শনাক্তকরণ করেছিল। এবার একেবারে আইএসআই আতঙ্কি যে মডিউল, যে জঙ্গি মডিউল, তাদের একজনকে পাওয়া গিয়েছে এবং সেটা জানা যাচ্ছে যে সেখানে যন্তর মন্তরে আরো অনেক বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল এবং সেখানে জানা যাচ্ছে যে একেবারে পুলিশকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া এবং এমন কিছু ঘটিয়ে দেওয়া যাতে সারা দেশের একেবারে পরিস্থিতি বলে যেতে পারে নড়ে যায়, যেখানে সরকারকে আরো নড়ে যেতে হয় এরকম একটা পরিস্থিতি। এবং পেট্রোল বোমা সহ আরো হামলা চালানোর পরিকল্পনা ছিল। অন্তত এখনো পর্যন্ত যারা তদন্তকারী আধিকারিক তারা জানাচ্ছেন যে জিজ্ঞাসাবাদে আরো 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 চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য বেরিয়ে আসতে পারে। এখনো পর্যন্ত জানা গিয়েছে যে হামলা চালাবার পরিকল্পনা ছিল, আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে পুলিশকে লক্ষ্য করে এই হামলা চালালে বড়সড় ঘটনা ঘটতে পারত বলে পুলিশ, দিল্লি পুলিশ এবং পাঞ্জাব পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদম, অনেক ধন্যবাদ রাজীব। আমাদের সঙ্গে সিকিউরিটি এক্সপার্ট রাজীব শ্রীবাস্তব রয়েছেন। শ্রীবাস্তব স্যার, ইন্টারেস্টিং জিনিস দেখুন, দুটো প্ল্যানের কথা আমাদের সামনে এসছে। হামিমকে গ্রেফতার করা হলো, তার কাছ থেকে জানা গেল যে পুলিশের ড্রেসে তারা ঢুকে পড়ে নাশকতা চালানোর চেষ্টা করছে। তারা পুলিশের ড্রেসে ঢুকে পড়ে যদি ছাত্রদের মারত। আর উল্টো দিকে যে তথ্য, এখন যে খবর আমরা ব্রেক করলাম, পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনা ছিল সিকিউরিটি যারা ছিলেন তাদের উদ্দেশ্যে। মানে দুপক্ষের মধ্যেই একটা সংঘাতের ভয়ঙ্কর পরিকল্পনা। নমস্কার। দেখুন, আপনি দুটো যে ঘটনা বললেন এটা মিলিয়ে দিন সিজেপির সঙ্গে 20 জুলাই যেটা হয়েছিল আপনার, এটা একটা র্যালিং পয়েন্ট ছিল। র্যালিং পয়েন্ট মানে যতগুলো অরাজকতা ছিল, যতগুলো আপনার ডিস্ট্রাকটিভ ফোর্সেস ছিল আমাদের দেশে, ওরা আজকেও আপনার বিদেশ থেকে, যে আমাদের বাংলাদেশ হোক বা নেপাল হোক বা আপনার পাকিস্তান হোক, যারা যারা আমাদের দেশ থেকে বিদ্বেষ রাখে, যারা আমাদের দেশকে ধ্বংস হতে দেখতে চায়, ওরা ওখান থেকে তুস্কানি দিচ্ছেই। ওরা চাইছিল যে ওদের যতগুলো মডিউলস আছে, যতগুলো ওদের সিম্পেথাইজার আছে আমাদের মাটিতে, ওরা এই সিজেপি ঝান্ডা তলায় একটা একাঠা হয়, আপনার দিল্লিতে গিয়ে আপনার আন্দোলন তো করে পুরো বিশ্বের সামনে আমাদের নামটা খারাপ করুক। আর ওর মধ্যে কি করে হবে, যখন এটা এরকম আপনার পেট্রোল বম, যেরকম আপনার পুলিশ বেসে আপনার কি অরাজকতা, যেরকম অনেকগুলো জিনিস, ঢিল ছোড়া, আপনার অনেকগুলো জিনিস ওরা করে এরা নিলিবিলি জয়েন করেছিল। ওরা ভেবেছিল ভারত নাকি বাংলাদেশ নাকি নেপাল আছে, ওরা ভুলে গেছে এটা ভারত আছে। এখানে জেএনজি অলরেডি একটা করে দিয়েছে, কি নাম আপনার আসামে। আমরা আসাম এক্সপেরিমেন্ট, স্টুডেন্ট এক্সপেরিমেন্ট দেখলাম। ওরা তো মুখ্যমন্ত্রী হলো, প্রফুল্ল মহন্ত ভৃগু ফুকন হোম মিনিস্টার হলেন। তো এসব জিনিস আমাদের চলে না। যারা এটা প্ল্যানিং করেছিল, যারা পিঙ্ক রেভলিউশন করেছিল, যারা একদমই, কিন্তু ভারতে এগুলো চলবে না। কারণ এখানে যেমন সরকার সতর্ক, তেমনি যারা প্রতিবাদ করছেন জেনজি, তারাও কিন্তু সতর্ক। তারাও বোঝেন তাদের কতটা সীমাবদ্ধতা। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ, এটাই তো প্রয়োজন। সেই কারণেই হয়তো ভারতে হাজারো চেষ্টার পর সফল হয় না যারা বহিঃশক্তি তারা। কিন্তু এই খবর এই মুহূর্তে ভয়ঙ্কর, যেখানে অন্তত এই ছবি সামনে আসছে, এই তথ্য সামনে আসছে যে এই যন্তর মন্তরে ভয়ঙ্কর নাশকতার ছক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।